মানে তোমার এজ গ্রুপটা সম্পর্কে বলছে যে লেসন 1 দ্য স্টর্ম এন্ড স্ট্রেস এট অ্যাডোলেসেন্স। ডিসকাস করতে বলছে যে তুমি যেই গ্রুপের কোন গ্রুপের মনে করো। ডু ইউ থিঙ্ক ইউ আর ওল্ড এনাফ টু ফেস দ্য ওয়ার্ল্ড? Do you ever feel that people do not pay you much attention because of your age? Why? যেগুলো মানে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি বলছে যে তোমার এজ গ্রুপ কোনটা, 16 থেকে 17 নাকি 18 থেকে 21 নাকি 22 to 23, এই যে এরকম একটা বিষয়। তারপরে বলছে যে তুমি কি মনে করো যে তুমি যথেষ্ট বয়স্ক হয়েছো, যথেষ্ট তোমার ম্যাচুরিটি আছে এই পৃথিবীর কাজকর্ম ফেস করার জন্য? Do you ever feel that people do not pay you much attention? তুমি কি মনে করো যে মানুষ তোমাকে তেমন একটা অ্যাটেনশন দেয় না কেন? তাহলে এই যে বিষয়গুলা এখানে এই প্রশ্নগুলো চিন্তা করলে কিন্তু একটা বিষয় সামনে আসে, সেটা হলো যে যে অ্যাক্টিভিটিস মানুষের জীবনে অ্যাডোলেসেন্স যে একটা ব্যাপার, এটা সম্পর্কে এখানে জ্ঞান অর্জন আমাদের করতে হবে। We have to acquire knowledge about it. কি বলছে এখানে? Number 1, children must pass through several stages in their lives to become adults. অ্যাডাল্ট হওয়ার জন্য পরিণত বয়স্ক বা অ্যাডাল্ট হওয়ার জন্য, বুঝদার হওয়ার জন্য, ম্যাচিউর হওয়ার জন্য চিলড্রেনদেরকে কিছু স্টেজ অতিক্রম করতে হয়। For most people, there are 4 or 5 such stages of growth where they learn certain things. কিছু কিছু বিষয় শিখে মানুষ এই স্টেজগুলোতে। ইনফ্যান্সি একটা স্টেজ, বার্থ টু এজ 2, জন্ম থেকে 2 বছর পর্যন্ত, এটা হলো ইনফ্যান্সি, একদম ইনফ্যান্সি যেটা। তারপরে হলো আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড হলো 3 to 8 years। তারপরে হলো লেটার চাইল্ডহুড হলো 9 to 12 years। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 12 বছর পর্যন্ত এটাকে বলা হয় যে লেটার চাইল্ডহুড। তো 12 বছরের পর থেকেই কিন্তু অ্যাডোলেসেন্স শুরু হয়ে যায়। দ্যাট মিনস 6-7 থেকেই অ্যাডোলেসেন্স ধরা হয়। যখন একটা মানুষের, আমাদের দেশে যখন কেউ 6-এ পড়ে বা 7-এ পড়ে, যথেষ্ট তার অ্যাডোলেসেন্স শুরু হয়ে যায়। 13 থেকে 18 বছর পর্যন্ত, এই যে 7, হ্যাঁ, 8, 9, 10, 12, 13, 15, 16, 17, 18, ঠিক আছে? তাহলে 12 বছরে যদি সে 6-এ পড়ে, তাহলে মোটামুটি আরো 6 বছর পরে সে কি বলে যে তোমার কলেজ জীবনও তার শেষ হয়ে যাবে। 12 বছর, আর এখানে মনে করো যে 7, 8, 9, 10, 11, 12, 12-এ উঠতে গেলে মোটামুটি তার 18 বছর হয়ে যায়। তো 13 থেকে 18 বছরটা কৈশোর, অ্যাডোলেসেন্স। হ্যাঁ, তারপরে হলো তোমার, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনফ্যান্সি হলো 2 বছর পর্যন্ত, আর্লি চাইল্ডহুড 3 থেকে 8, তারপর 9 থেকে 12 হলো লেটার চাইল্ডহুড। আর 13 থেকে 18, দ্যাট মিনস ইন্টারমিডিয়েট পর্যন্ত, এটা 18 বছর পর্যন্ত এটা অ্যাডোলেসেন্স। পারসনস 18 and over are considered adult in our society. তাহলে আমাদের সমাজে 18 বছর বয়স হলে মোটামুটি, অথবা 18 বছরের একটু বেশি হলে এটাকে আমরা তাকে বলছি যে সে অ্যাডাল্ট। হ্যাঁ, সে অ্যাডাল্ট হয়ে গেছে। অফকোর্স দেয়ার আর some who will try to act older than their years. আবার অনেকে আছে যাদের ম্যাচুরিটিটা অ্যাডাল্ট যে ব্যাপারটা আগে চলে আসে। But for the most part, most individuals have to go through these stages irrespective of their economic or social status. Irrespective মানে কোনো বাদ বিচার ছাড়াই, যে কোনো ধরনের অর্থনৈতিক, যে কোনো ধরনের সামাজিক অবস্থানে থাকুক না কেন, তার এই স্টেজগুলো তাকে অতিক্রম করতে হবে। আচ্ছা, এবার আমরা এটা ইন জেনারেল একটা কথা দেখলাম এখানে। নাম্বার 2 কি বলছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আইডেন্টিফাই করেছে যে অ্যাডোলেসেন্সটাকে কি বলছে ওরা? দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ and development that occurs after childhood and before adulthood.
তাহলে এই যে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা 13 থেকে 18 বছরের যে সময়টা, এটা হলো চাইল্ডহুডের শেষ এবং অ্যাডাল্টহুডের আগ পর্যন্ত এই যে সময়টা, অর্থাৎ 6 থেকে 12 পর্যন্ত আমাদের দেশের চিন্তা করলে, হ্যাঁ, এই সময়টা তোমার হলো কি অ্যাডোলেসেন্স। এই সময়টা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে বলছে এটা অ্যাডোলেসেন্স পিরিয়ড। দিস ফেজ রিপ্রেজেন্টস ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস ইন ওয়ানস লাইফ স্প্যান। এটা একটা খুব ক্রিটিক্যাল একটা সময় একটা মানুষের জীবনে, বলছে ওরা। কেন? ইজ ক্যারেক্টারাইজড বাই ফাস্ট ফেস্ট গ্রোথ। এই সময়টাতে গ্রোথ হয়, বৃদ্ধি, মানসিক শারীরিক সব দিক দিয়ে বৃদ্ধিটা হয় খুব দ্রুত, অ্যান্ড চেঞ্জ, পরিবর্তনগুলো খুব দ্রুত হয়, হুইচ আর সেকেন্ড অনলি টু দোজ এট ইনফ্যান্সি। ইনফ্যান্সিতে অর্থাৎ বয়স যখন ছোট থেকে জন্ম থেকে 2 বছর পর্যন্ত, তাহলে ইনফ্যান্সির সময় যে ধরনের একটা দ্রুত বিকাশ হয়, ঠিক এইরকম একটা গ্রোথ চেঞ্জ এর থেকেও আরো বেশি হয়ে থাকে আমরা দেখতে পাই 13 থেকে 18, দ্যাট মিনস অ্যাডোলেসেন্স পিরিয়ডে। বায়োলজিক্যাল প্রসেসেস ড্রাইভ মেনি অ্যাসপেক্টস অফ দিস গ্রোথ। বায়োলজিক্যাল প্রসেস, মানব দেহের যে জৈবিক প্রক্রিয়া, যে কোষ বা আমাদের যে শারীরিক যে বৃদ্ধি বিকাশ, এইটা ড্রাইভ করে ব্যাপক হরমোনের পরিবর্তনের ফলে কি হয়, গ্রোথ এবং ডেভেলপমেন্ট হয় উইথ দ্য অনসেট অফ পিউবার্টি। এবং তখন শুরু হয়ে যায় মানুষের এই যে মহিলাদের যে বিভিন্ন রকমের ম্যাচুরিটির যেই লক্ষণ, এগুলো শুরু হয়ে যায় মার্কিং। এবং এটা একটা লক্ষণগুলো লক্ষিত হয় দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স। চাইল্ডহুড থেকে অ্যাডোলেসেন্স সে যখন চলে, তার মাঝে যখন পরিবর্তন হয়, তার যখন অ্যাডোলেসেন্স সময়টা তার চলতে থাকে, তখন তার দৈহিক মানসিক অনেক পরিবর্তন হয় এবং তার মাঝে ম্যাচুরিটি লেভেল তৈরি হয়। The biological determinants of adolescence are fairly universal. যে অ্যাডোলেসেন্স, যে কৈশোর যে বয়সটা, এই বয়সটার মোটামুটি যে বায়োলজিক্যাল শারীরিক বা জৈবিক যেসব তোমার ডিটারমিনেন্টস, নিয়ামকগুলো রয়েছে, মানে ফ্যাক্টরস, যে ক্যারেক্টারিস্টিক যে ফ্যাক্টরস, এগুলো মোটামুটি সব জায়গায় একই, সব জায়গায়, সব সমাজে, সব বিশ্বে, সব জায়গাতে একই। However, the duration and defining characteristics of this period may vary across time. তবে কতটুকু সময় অ্যাডোলেসেন্স হবে, কতটুকু সময় বা তার ক্যারেক্টারিস্টিক্স গুলা একটু ডিফার করতে পারে, তবে বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস গুলো, লক্ষণগুলো, মানে যখন একটা অ্যাডোলেসেন্স হবে তার মধ্যে চলবে দৈহিক যেসব লক্ষণ, যেসব পরিবর্তন, এগুলো কিন্তু একদম বিশ্বের সব জায়গাতে একই রকম হয়। কিন্তু দেখা যাচ্ছে যে কারোর হয়তো অ্যাডোলেসেন্স পিরিয়ডটা একটু লম্বা, দীর্ঘ সময় ব্যাপী হয়। এর কারণ হলো আমাদের এই যে টাইম আছে, টাইমের ব্যাপার আছে, কালচারের ব্যাপার আছে, সোশিও ইকোনমিক ব্যাপার আছে, তারপর এনভায়রনমেন্টের ব্যাপার আছে। যেমন শীত প্রধান দেশে ছেলে মেয়েদের তাদের মানে কি বলে যে অ্যাডোলেসেন্স বলো বা এগুলো কিন্তু একটু স্লো প্রসেস, এগুলো একটু স্লো। কিন্তু আমাদের দেশে আবহাওয়াটা এমন একটা আবহাওয়া, এখানে 6 ঋতুর দেশ, শীত, ঠান্ডা, গরম, বিভিন্ন ঋতুর কারণে আমাদের মাঝে কিন্তু পরিবর্তনটা, শারীরিক পরিবর্তন এবং ইয়েটা খুব দ্রুত। এবং এই আমাদের এখানে যে কালচারের ব্যাপার আছে, বিয়ে শাদীর একটা ব্যাপার আছে, চাকরি, সমাজ, খাবার দাবার, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, এগুলোর উপরে, সবকিছুর উপর নির্ভর করেই কিন্তু তোমার কোনো দেশে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা খুব দ্রুত হয়, কারণ যেমন আমাদের মতো দেশগুলোতে আবার দেখা যায় যে এটা আবহাওয়ার উপর নির্ভর, খাবার দাবারের উপর নির্ভর। আবার উন্নত বিশ্ব যে ওয়েস্টার্ন বা অন্যান্য দেশে, অন্যান্য মহাদেশগুলোতে, যেখানে আবহাওয়াটা কিন্তু আমাদের মতো নয়, আরব দেশগুলোতে এখানে গরম বেশি। ঠিক আছে, তো এই যে টোটাল বিষয়টা হলো যে যে যেমন এই যে কোরিয়াতে, আমার শোনা কথা, আমি তেমন জানি না,
যে কোরিয়াতে এবং জাপানে মানুষ খুব দেরিতে বিয়ে শাদী করে এবং তাদের যেই অ্যাডোলেসেন্স বা তাদের যে পিউবার্টি, তাদের যেই এই যে বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস গুলা একরকম থাকে, তবে এদের ওখানে টাইম ডিউরেশনটা তাদের অনেক দীর্ঘ। এবং ডিফাইনিং যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, প্রধান যেসব চরিত্রগুলো আছে, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে, এই সময়ের যে লক্ষণগুলো, এগুলো একটু মানে ডিফারেন্ট। তাদের খাবার দাবার, কালচার, তাদের উঠা বসা, সময়ের প্রেক্ষাপট, তাদের যে সামাজিক অর্থনৈতিক অবস্থা ভিন্ন। This period has seen many changes over the past century. দেখা যাচ্ছে যে এই যে সময়গুলো, পিউবার্টি লেভেল বা এই যে তোমার এই কি বলছে এটাকে, যে বায়োলজিক্যাল পরিবর্তনগুলো যে বা অথবা টাইমের যে ব্যাপারগুলো, বিগত শতাব্দীতে যেমন আমাদের শতাব্দীতে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ বিয়ে শাদী করে, দেখা যাচ্ছে যে পড়াশোনা করে তারপরে প্রতিষ্ঠিত হয়, হ্যাঁ, কিন্তু বর্তমানে এটা হচ্ছে না। আগে আগে দেখা যাচ্ছে যে আমাদের মা চাচিদের বিয়ে শাদীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই তোমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, তাই না? অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, পড়াশোনা তেমন করতে পারে না, এই যে একটা কালচারাল অবস্থা, সামাজিক, এটা কিন্তু আস্তে আস্তে এখন পরিবর্তন হয়ে গেছে। তো তারা যখন 12-14 বছর বয়সে তাদের বিয়ে হয়ে গেছে, তারা কিন্তু অ্যাডোলেসেন্স পিরিয়ডে স্বামী সংসারে প্রবেশ করেছে এবং তাদের হয়তো ইন দ্য মিন টাইম, যাদের 12 বছর বা 14 বছর বয়সে বিয়ে হয়েছে, তাদের হয়তো সংসার জীবন 40 বছর বা 42 বছর হয়ে গিয়েছে, কিন্তু তার বয়স কিন্তু মাত্র হয়তো 55। তার এজ 55, কিন্তু তার সংসার জীবন হয়ে গেছে প্রায় 40-এর মতো বা 40-এর উপরে। তাহলে এবার চিন্তা করো যে সে জন্মের পর থেকে মা বাবার কাছে কয়দিন ছিল। তো তার ক্ষেত্রে কিন্তু যে তার যে অ্যাডোলেসেন্স পিরিয়ড এবং তার যেই কি বলে যে সামাজিক প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন। আবার আমাদের সময় দেখা যাচ্ছে যে একটা মেয়ে বা একটা ছেলে, ধরো মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনার্স বা অনার্স পড়া অবস্থায় তাদের বিয়ে শাদীর ব্যাপারটা হয়ে যায়, ঠিক আছে? 18 বছর বয়সে সে যদি ইন্টারমিডিয়েট পাস করে বা 19 বছর বয়সে তার যদি হয় ইন্টারমিডিয়েট পাস, মনে করো যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 19, 20, 21, 22, 22, 23 এরকম বছরের ভিতরেই সাধারণত আমাদের দেশে বিয়ে শাদীর ব্যাপারটা বেশি মাত্রায় প্রচলিত হয় আর কি। 22, 23, 24 এরকম বয়সে বিয়ে শাদীর যে মানে ব্যাপারগুলো আছে, এগুলো আমাদের সমাজে চলে আসে। কিন্তু আবার আমাদের দেশে যখন বয়সটা একটু বেশি হয়ে যায়, পুরুষের ক্ষেত্রে হোক বা মেয়েদের ক্ষেত্রে, তখন আবার অন্যরকম একটা ব্যাপার। কিন্তু দেখা যাচ্ছে যে এই কোরিয়াতে আমি একটা ইনস্ট্রাক্টরের আন্ডারে একটা কোর্স করেছিলাম, মহিলা, ওনার বয়স তখন, আমার বয়স তখন হয়তো কত, আমার বয়স তখন হয়তো 22, 22 বা 21 বা এরকম 23। ওই মহিলার তখন বয়স হবে 36, 36। এবং সে বিয়ে শাদীর জন্য এখনো তার ফ্যামিলি চেষ্টা করছে না। তাদের দেশে নাকি বিয়ে শাদীগুলো এরকমই হয়, মহিলারা একটু দেরিতে বিয়ে শাদী করে। ওনার টার্গেট হলো উনি 40 বছর বয়সে বিয়ে করবে, ঠিক আছে? এবং ওনার সাথে উনি বাংলা বলতে পারতেন, ওনার সাথে কথা বলে মানে এগুলো জানতে পারলাম আর কি। তো বলতাম যে ম্যাডাম, আমাদের দেশে তো মহিলাদের বিয়ে সাধারণত 22, 23, 24-এর ভিতরে মোটামুটি কমপ্লিট হয়ে যায়। সেটা না, আমাদের দেশে এগুলো কালচার এরকমই, 36, 37 জব টপ করি আমরা। এবং আমাদের যেই যে আমাদের যে তোমার, একটু অপেক্ষা করো 1 মিনিট। হ্যাঁ শোভা, আসো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস গুলো অ্যাডোলেসেন্স পিরিয়ডে যেগুলো ইউনিভার্সাল, সব জায়গাতে একই রকম, তবে এই যে অ্যাডোলেন্স কার কতটুকু হবে, তার বৈশিষ্ট্যগুলা, লক্ষণগুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। টাইম, কালচার এবং সোশিও ইকোনমিক কি বলে সিচুয়েশন, এর উপর নির্ভর করে। বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ অ্যাডোলেসেন্স ইন, আমি একটা জিনিস দেখি, তোমাকে দেখাই।
আচ্ছা, এখানে দেখো, এই যে যেমন ধরো আমাদের দেশে কিন্তু মানুষ অ্যালকোহল খায় না, তাই না? কিন্তু সাউথ কোরিয়াতে কিন্তু মহিলারা বা পুরুষেরাও বেশি দেখা যাচ্ছে যে নারী পুরুষ উভয় তাদের মাঝে অ্যালকোহল মানে মদ খাওয়া, তাদের মাঝে ধূমপান করা, বিভিন্ন ধরনের ওয়েস্টার্নাইজড যে কালচার, যে খাবার খাওয়ার ফলে তাদের মাঝে কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়া, বা বিভিন্ন রোগে আক্রান্ত না হলেও বিভিন্ন ধরনের আর্লি যে তাদের যে এই ওয়েস্টার্ন যে কালচারগুলো, যেগুলো অ্যাডপ্ট করার ফলে ওদের মতোই কিন্তু ওরা এখন ওদের লেভেলটা চলে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এটা এখানে দেখা যাচ্ছে যে this period has seen many changes over the past century. Puberty, for example, comes earlier than before. এখন কিন্তু মানুষের পিউবার্টিটা আগে চলে আসে আগের থেকে, কামস আর্লিয়ার দেন বিফোর। এটা কারণ হচ্ছে যে আমাদের খাদ্যাভ্যাসগুলো এখন এমন হয়ে যাচ্ছে যে দিন দিন আমরা দেখা যাচ্ছে যে ন্যাচারাল ফুড, অর্গানিক যে খাবারের দিকে আমরা যাচ্ছি না, প্যাকেটজাত দ্রব্য এবং খাবারের মাঝে ভেজাল থাকার ফলে আমাদের যে এই যে ন্যাচারাল প্রসেসে যেটা আশার কথা, এটা কিন্তু এত সহজে আসে না। দিস পিরিয়ড হ্যাজ সিন মেনি চেঞ্জেস। আগে আগে দেখা যাচ্ছে যে নর্মালি বাচ্চা হতো, কিন্তু এখন দেখা যায় যে সব জায়গাতেই সিজারিয়ান বেবি, যার ফলে মহিলাদের উপরে চাপ পড়ে। কারণ সিজারিয়ান হলে কিন্তু মহিলাদের একটা ইনজেকশন দেওয়া হয় কোমরের না জানি পিঠের উপরে, এটা কিন্তু তার জন্য খুবই ক্ষতিকর। ঠিক আছে, এটা খুবই মারাত্মক ক্ষতিকর। ইভেন অনেক মহিলাদের কোমরের ব্যথা সারা জীবনের জন্য হয়, পরিশ্রম করতে পারে না। এগুলো কিন্তু কালচার, আমাদের অভ্যাস। কামস আর্লিয়ার দেন বিফোর, পিপল ম্যারি লেট। হ্যাঁ, মানুষ এখন দেরি করে বিয়ে করে, যে পড়াশোনার ব্যাপার আছে, চাকরি করে অনেকে, and their sexual attitudes and behaviors are different from their grandparents. আমাদের দাদা দাদি কিংবা আমাদের নানা নানি মা বাবারা যেরকম ভাবে সংসার ধর্ম বা বিয়ে শাদী বা তাদের যে আচরণগুলো ছিল, হ্যাঁ, এগুলো কিন্তু এরকম আমাদের নয়, অনেকটা ডিফারেন্ট। ঠিক আছে, যেমন দেখা যাচ্ছে যে কারো আগের দিনে দেখা যাচ্ছে যে মহিলাদের বিয়ে হতো খুব অল্প বয়সে, বরের বয়স হতো 28 কিংবা 30, আর যে পাত্রী তার বয়স হতো 12, 13, 14 এরকম। এখন আমাদের দেশে এরকম হচ্ছে। তো among the factors responsible for the change are education, urbanization and spread of global communication. যে এই যে এখন যে দেরিতে বিয়ে হচ্ছে, মানুষের আচরণগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, তাদের গ্র্যান্ড প্যারেন্টস বা দাদা দাদি থেকে তার আচরণটা ভিন্ন। হ্যাঁ, এটার কারণ হচ্ছে শিক্ষার কারণে মানুষের অনেক কিছু চিন্তা ভাবনা, রেসপন্সিবিলিটি তার চেঞ্জ হয়ে যায়। আরবানাইজেশন, শহর কেন্দ্রিক জীবন অনেকটা পরিবার কেন্দ্রিক হয়ে যায়। মানুষ তার ঘরের ভিতরে সে নিজের ছেলে মেয়ে বউ বাচ্চাকে সময় দিচ্ছে। তারপরে স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন, চতুর্দিকে বিশ্বে কোন জায়গায় কি হচ্ছে, কোন জায়গায় কিভাবে ছেলে মেয়ে মানুষ করা যায়, এগুলো কিন্তু এখন খুবই ওপেন, তাই না?
3 নম্বরে কি বলছে, দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড। তাহলে এবার বলছে যে অ্যাডাল্টহুড, যে পরিণত বয়সে পৌঁছার জন্য অ্যাডোলেসেন্স একটা প্রস্তুতিমূলক সময়, which one experiences several key developments। এই যে তোমার অ্যাডোলেসেন্সটা মানে হলো কি, যে একটা পরিণত বয়সে হওয়ার জন্য একটা মানুষের একটা এমন একটা সময়, যে পরিণত বয়সে পরিণত হবে এর পূর্বের যে সময়টা, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সময় অনেক ডেভেলপমেন্ট ঘটে মানুষের। বিসাইডস ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, ওই সময় মানুষের দৈহিক এবং তার যেই সেক্সুয়াল ম্যাচুরেশন, অর্থাৎ সে মা বাবা হওয়ার যোগ্যতা অর্জন করে। These experiences include movement toward social and economic independence। এবং এই যে তার মধ্যে ফিজিক্যাল এবং সেক্সুয়াল ম্যাচুরেশন যখন আসে, তখন সে নিজেকে ইন্ডিপেন্ডেন্স অর্জন করতে চায়, অর্থাৎ মা বাবার পরাধীনতা থেকে বের হয়ে নিজেকে সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে সে প্রতিষ্ঠিত এবং ইন্ডিপেন্ডেন্ট করতে চায়। এর মধ্যে তার মাঝে একটা আইডেন্টিটি ডেভেলপ করে, হ্যাঁ, যে আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট বা আমার এই আছে, আমার নিজের পরিচয় আছে, এরকমটা হয়। The acquisition of skills needed to carry out adult relationships, এবং অন্যের সাথে একটা রিলেশনশিপে জড়ানোর মতো তার একটা দক্ষতা অর্জন হয়, অ্যান্ড রোলস, এবং সে এখানে একটা ভূমিকা পালন করে, অ্যান্ড দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, এবং যেসব বিষয় নিয়ে তোমার তার মধ্যে যুক্তিতর্ক করার একটা প্রবণতা দাঁড়ায়, সে বিভিন্ন বিষয়কে যুক্তিতর্কের আলোকে বিশ্লেষণ করতে পারে। While adolescence is a time of tremendous growth and potential, অ্যাডোলেন্স হলো এমন একটা সময় যেখানে প্রচন্ড রকমের গ্রোথ হয়, এখানে বৃদ্ধি এবং পটেনশিয়ালিটি থাকে একটা মানুষের, সম্ভাবনাময় একটা সময়। ইট ইজ অলসো এ টাইম অফ কনসিডারেবল রিস্কস। আবার এই সময়টাতে বড় ধরনের ঝুঁকিও হতে পারে, যেমন হুইচ সোশ্যাল কনটেক্সট এক্সার্ট আপন ইনফ্লুয়েন্সেস, পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস। কারণ এই সময়টাতে মানে এমন এমন একটা সময়, এই সময়টাতে যেভাবে তাকে গাইড করা হয়, সে কিন্তু সেভাবে তার পরবর্তী জীবনটা গড়ে ওঠে। যার ফলে সোশ্যাল যে কনটেক্সটগুলো, সামাজিক যে অবস্থাগুলো, আমাদের যে সিচুয়েশনগুলো, এগুলো কিন্তু এক্সার্ট, প্রভাব বিস্তার করে তার উপরে, ব্যাপক প্রভাব বিস্তার করে সামাজিক ফ্যাক্টরগুলো, যে পরিবেশে যেভাবে বড় হয়। Many adolescents face pressure to use alcohol, cigarettes, or other drugs and to initiate sexual relationships, putting themselves at high risk of intentional and unintentional injuries। তাহলে এই কি নেগেটিভ জিনিস হতে পারে এই সময়টাতে? অ্যাডোলেসেন্সরা অ্যালকোহল, মদ খেতে পারে, সিগারেটে অভ্যস্ত হয়ে যেতে পারে, ড্রাগে, অন্যান্য নেশা জাতীয় দ্রব্যে, তারপরে বা অন্য অন্য ধরনের একটা সেক্সুয়াল রিলেশনশিপে সে অন্যের সাথে জড়ায় ফেলতে পারে নিজেকে, এবং এটা কিন্তু ভয়ানক ঝুঁকি নিয়ে আসে। এবং যেমনটা আমরা দেখতে পাই আফ্রিকাতে, হ্যাঁ, সাউথ আফ্রিকাতে বা আফ্রিকান যে মহাদেশে এইডস কিন্তু এক বিশাল সমস্যা, ঠিক আছে, at high risk for intentional and unintentional injuries। এবং এই সময়টাতে সঠিকভাবে গাইডলাইন যদি না পায়, ধর্মীয় অনুশাসন যদি ঠিকভাবে না মানে এবং গাইড তাকে যদি ঠিকভাবে না করা হয় সমাজে বা মা বাবা পরিবারে, তাহলে সে ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃত বিভিন্ন ধরনের ইনজুরিতে আক্রান্ত হয়। আনইনটেন্ডেড প্রেগন্যান্সি, হঠাৎ করে দেখা যাচ্ছে যে ইচ্ছা হচ্ছে না, যে একটা অবৈধ সম্পর্কের মাধ্যমে সে এখানে গর্ভবতী হয়ে যাচ্ছে, এই যে সমাজের সমস্যা। অ্যান্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, STI, যে একজনের মাঝে বিভিন্ন ধরনের রোগ আছে, সে যখন এই ধরনের আরেকজনের সাথে এরকম মিলিত হয়, তখন তার মাঝেও এই রোগগুলো ট্রান্সমিট হয়, ইনফেকশনগুলো। এই যে আমরা যেমন দেখতে পাই এইডস নামক যে রোগটা, তারপরে আরো কিছু রোগ আছে যেগুলো একটা মানুষের যে কি বলে, যে মহিলা পুরুষ যখন তাদের মাঝে হয়, তখন এই রোগগুলো কিন্তু স্পর্শের মাধ্যমে তাদের মাঝে ছড়িয়ে যায়, ইনক্লুডিং দ্য হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি অর্থাৎ ইমিউনিটি, দেহের যে ইমিউনিটি পাওয়ার থাকে, ইমিউনিটি মানে হলো যে শিল্ড, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। HIV মানে হলো যে হিউম্যান যে ইমিউন ডেফিসিয়েন্সি সিস্টেম, এটাকে নষ্ট করে দেয়, এটা হলো HIV। হিউম্যান ইমিউনিটিটাকে, তার যেই প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা যে ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করার যে দেহের ভিতরে একটা পাওয়ার দিয়েছে, এটার বিরুদ্ধে কিন্তু
এই দেহটা আর যুদ্ধ করতে পারে না, মানে অর্থাৎ তার মাঝে রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো মেনি অলসো এক্সপেরিয়েন্স আ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস। আবার অনেকের দেখা যায় যে বিভিন্ন মানসিক সমস্যা দেখা দেয়, অ্যাডজাস্টমেন্ট করতে পারে না, বিহেভিয়ার প্যাটার্ন গুলো চেঞ্জ হয়ে যায় that are established during this period such as the use or avoidance of drugs। যে এই সময়টাতে দেখা যায় যে কি ধরনের প্যাটার্ন, বিহেভিয়ার প্যাটার্ন গুলো থাকে, patterns that are established during this period such as the use or avoidance of drugs and taking of or abstaining from sexual risks can have long lasting negative and positive effects on future health and well-being। যে কেউ যদি এই সময়টাতে ড্রাগে অভ্যস্ত হয়ে যায় অথবা হ্যাঁ ড্রাগে অভ্যস্ত হয়ে যাবে, অথবা কেউ ড্রাগকে একদম অ্যাভয়েড করবে, কেউ হয়তো এই সময়টাতে বিভিন্ন ধরনের অবৈধ সম্পর্কতে জড়িয়ে পড়ে, এগুলো কিন্তু তার স্বাস্থ্যে ভবিষ্যতের জন্য তার জন্য একটা ভয়ঙ্কর একটা দীর্ঘস্থায়ী তার জন্য নেগেটিভ, এবং অথবা সে যদি এগুলো থেকে বিরত থাকতে পারে এগুলো তার জন্য পজিটিভ ইফেক্ট বয়ে আনে। অর্থাৎ সে যদি ড্রাগ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারে, অ্যাভয়েড করে, সে যদি অ্যাবস্টেইনিং ফ্রম সেক্সুয়াল রিস্ক, বিভিন্ন ধরনের এই অবৈধ সম্পর্কগুলোতে না জড়ায় যায়, তাইলে কিন্তু সে ভবিষ্যৎ জীবনে তার লং লাস্টিং তার দেহ এবং তার শারীরিক চলবে। আর যদি এগুলোতে সে জড়িয়ে যায়, চরিত্র নষ্ট করে ফেলে, তাহলে কিন্তু বিপদ। As a result, adults have unique opportunities to influence adolescents। যার ফলে দেখা যায় যে বড়দের কিন্তু একটা ব্যাপক একটা সুযোগ রয়েছে, ইউনিক অপরচুনিটি রয়েছে এই যে কিশোর বয়সের ছেলেদেরকে বা মেয়েদেরকে ইনফ্লুয়েন্স করার ক্ষেত্রে। এই যে অ্যাডাল্টরা কিন্তু মারাত্মক একটা বিষয়, মানে এরা খুব দ্রুত ইনফ্লুয়েন্সড হয়। এই যে কিশোর বয়স, অ্যাডোলেসেন্স বয়সের ছেলে মেয়েরা, they like to imitate, they like to copy, they are kind of copycats। ঠিক আছে, 5 নম্বরে কি বলছে যে অ্যাডোলেসেন্স আর ডিফারেন্ট both from young children and adults। অ্যাডোলেসেন্ট যারা আছে তাদেরকে আলাদাভাবে মূল্যায়ন করতে হবে। এরা কিন্তু ইয়াং চিলড্রেনও না, এরা এরা শিশুও না, আবার এরা পরিণত বয়স্কও না, এরা মাঝামাঝি। স্পেসিফিক্যালি adolescents are not fully capable of understanding complex concepts। adolescents যারা আছে, যারা কিশোর বয়সে, তারা কিন্তু খুব জটিল চিন্তা ভাবনা, জটিল ধারণাগুলো বুঝতে তারা সক্ষম নয়, পুরোপুরি না, বুঝতে পারে না, কিছু হয়তো বুঝতে পারে। or the relationship between behavior and consequences, যে কি আচরণ করলে কি ফলাফল হবে এটা কিন্তু বুঝতে পারে না, এই জিনিসটা ওদের বুঝে আসে না। or the degree of control they have or can have over decision or over health decision making, যে কোনটা খাইলে কি হবে, স্বাস্থ্যের কি অবস্থা হবে, নিজের উপর নিজে কন্ট্রোল করতে পারে না, অর্থাৎ কি আচরণ করলে কি ফলাফল হবে এটা বুঝতে পারে না। ইনক্লুডিং দ্যাট রিলেটেড টু সেক্সুয়াল বিহেভিয়ার, বিশেষ করে এই সেক্সুয়াল বিহেভিয়ারের ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে কোনটা করলে কি হবে এটা বুঝতে পারে না। দিস ইনএবিলিটি may make them particularly vulnerable to sexual exploitation and high risk behavior। এবং এই যে তারা যে তাদের যে এই যে ইনএবিলিটি, তারা যে বুঝতে পারে না, বিশেষ করে এই যে না বুঝতে পারাটা তাদের বয়সের কারণে, এটা তাদেরকে ভালনারেবল করে ফেলছে, তাদেরকে দুর্বল করে ফেলছে কিসের ক্ষেত্রে, সেক্সুয়াল এক্সপ্লয়টেশন। মানে সেক্সুয়াল ক্ষেত্রে তাদেরকে মানে ঠকানো, তাদেরকে এক্সপ্লয়েট করা, লুণ্ঠন করা, বা তাদেরকে ইউজ করা, খারাপভাবে ব্যবহার করাটা খুব তারা মানুষ সহজেই করতে পারে, কারণ বুঝে না তো। এবং এর ফলে কিন্তু বিভিন্ন হাই রিস্ক তাদের মাঝে আচরণগত ব্যাপার দেখা যায়। লস, কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেস, আইন কানুন, প্রথা এবং চর্চা, যেগুলো আমাদের সমাজে রয়েছে, মে অলসো এফেক্ট, প্রভাব বিস্তার করতে পারে adolescents differently than adults। যে অ্যাডাল্টের সামনে একটা কিছু করলে সে হয়তো এটা বুঝে, কিন্তু তুমি যখন একটা অ্যাডোলেসেন্সের সামনে এমন একটা প্র্যাকটিস করলা যেটা সে না বুঝেই সে এটা গ্রহণ করবে, কাস্টম, ল, সে কিন্তু না বুঝেই কিন্তু এগুলা গ্রহণ করবে। ফর এক্সাম্পল, laws and policies often restrict adolescents access to reproductive health information। যেমন দেখা যায় যে আমাদের দেশে আইন কানুন এবং বিভিন্ন ধরনের নীতি নির্ধারণী ক্ষেত্রে প্রায় সময় রেস্ট্রিকশন আছে,
মানে নিষিদ্ধ আছে যে অ্যাডোলেসেন্স যারা আছে, কিশোর বয়সে যারা আছে, তারা অ্যাক্সেস করতে পারবে না, জানতে পারবে না টু রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন। রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন মানে হলো যে, মানে অর্থাৎ রিপ্রোডাকশন। তুমি নিজে একটা মানুষ, তোমার থেকে আরেকটা মানুষ যখন বের হবে, দ্যাট মিনস তুমি একটা মানুষ প্রডিউস করতে পারবে, অর্থাৎ বাচ্চা কিভাবে উৎপাদন করতে হয় স্বামীও জানে, স্ত্রীও জানে। তো এই ধরনের ইনফরমেশন গুলো অ্যাডোলেসেন্স যারা আছে, কিশোর বয়সে যারা আছে, এদেরকে জানতে দেওয়া হয় না। বিভিন্ন দেশে আইন কানুন রেস্ট্রিকশন আছে। এবং এই ধরনের যে সার্ভিসগুলো আছে, হ্যাঁ, এই ধরনের যে সামাজিক সেবা কেন্দ্রগুলো আছে আমাদের সরকারিভাবে, বিভিন্ন এই যে মা ও শিশু কেন্দ্র, সূর্যের হাসি ক্লিনিক, এগুলোতে কিন্তু মানে বাচ্চাদেরকে এই বয়সে যারা অ্যাডোলেসেন্স আছে এদেরকে কিন্তু প্রবেশাধিকার বা ইনফরমেশন গুলো তারা পেতে পারে না, বা মানে গভর্নমেন্ট রেস্ট্রিকশন আছে, স্পেশালি ওয়েন দে আর ম্যারিড আনম্যারিড। আর যদি অবিবাহিত হয় তাহলে তো তাকে এর ধারে কাছেও তাকে আসতে দেয় না। যার ফলে কি হয়, ইন এডিশন, ইভেন হোয়েন সার্ভিসেস ডু এক্সিস্ট, যদিও হয়তো এদের মতো বয়সের কাউকে এই কোনো কোনো দেশে বা কোনো কোনো সমাজে মানে ইনফরমেশন গুলা দেওয়া হয়, যদিও provider attitudes about adolescents often pose a significant barrier to the use of those services। তবে যারা প্রোভাইডার, যারা এই হেলথ সার্ভিস গুলো দিয়ে থাকে, এই ইভেন ধরো কোনো দেশে দিল ধরো অ্যাডোলেসেন্সদেরকে, যে ঠিক আছে রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন সার্ভিস গুলো তাকে দেওয়া হলো, তাকে জানতে দেওয়া হলো, কিন্তু যিনি দিবেন প্রোভাইডার, তার অ্যাটিটিউডটা এমন হয় যে তার অ্যাটিটিউড, প্রোভাইডার অ্যাটিটিউডস অ্যাবাউট অ্যাডোলেসেন্স, অর্থাৎ যিনি দেন ইনি অ্যাডোলেসেন্সদের সম্পর্কে এমন একটা অ্যাটিটিউড, এমন একটা ভাব দেখেন যে এই ভাবের ফলে মনে হয় যেন অফেন পোজ এ সিগনিফিকেন্ট ব্যারিয়ার। ভাবটা এরকম যেন, মানে তার ভাবের দেখলেই তার দৃষ্টিভঙ্গিটাই অ্যাডোলেসেন্সদের সম্পর্কে নেগেটিভ, যার ফলে এখানে তার এই অ্যাটিটিউডটাই একটা সিগনিফিক্যান্ট, একটা উল্লেখযোগ্য বাধা হিসেবে কাজ করে এই ধরনের সার্ভিস পাওয়ার ক্ষেত্রে। যদিও কখনো কোনো দেশে কোনো সমাজে যদিও সার্ভিসগুলো দেওয়া হয়, হয়তো মনে করে যে না ঠিক আছে অ্যাডোলেসেন্সরা ভুল পথে চলে যাবে, এদেরকে যদি এই ইনফরমেশনগুলো দেওয়া হয় তাহলে তারা সচেতন থাকবে। যদিও দেওয়া হয় তারপরেও দেখা যায় যে যারা দিচ্ছে তাদের অ্যাটিটিউডটা থাকে নেগেটিভ, এবং এই নেগেটিভ অ্যাটিটিউডের ফলে তারা কিন্তু বেটার সার্ভিসটা দিতে পারে না, এবং এটা একটা বাধা হিসেবে কাজ করে। Adolescents depend on their families, their communities, schools, health services, and their workplaces to learn a wide range of skills। যে অ্যাডোলেসেন্ট যারা আছে তারা তাদের কোত্থেকে শিখবে, কে শিখাবে এদেরকে, কে এদেরকে ভুল পথে যাওয়া থেকে বারণ করবে? আসলে আমাদের ফ্যামিলি গুলা থেকেই শিখে থাকে, আমাদের সমাজ থেকে শিখে, স্কুল থেকে শিখে, বিভিন্ন হেলথ সার্ভিস যেগুলো রয়েছে ওখান থেকে শিখে, তারা যেখানে কাজ করে, যার সাথে চলে ওখান থেকে শিখে, ওয়াইড রেঞ্জ অফ স্কিল গুলা শিখে তারা, দ্যাট ক্যান হেল্প দেম টু কোপ উইথ দ্য প্রেশার্স। এবং এই স্কিল গুলা ওখান থেকে তারা যা শিখে, এই শিক্ষাগুলো অর্জন করে তারা মানে শিখতে পারে যে কিভাবে কোপ উইথ, মানিয়ে নেওয়া, উইথ দ্য প্রেশার্স দ্য ফেস, যে প্রেশার গুলা, যে চাপগুলো তারা ফেস করে, এগুলোর সাথে তারা কিভাবে মানিয়ে নিতে পারবে, এগুলো তারা শিখতে পারে। দ্য ফেস অ্যান্ড মেক এ সাকসেসফুল ট্রানজিশন, এবং তারা সফলভাবে নিজেদেরকে পরিবর্তন করাতে পারে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড। অর্থাৎ এই যে বয়সটা 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত, বয়সটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে, একটা মানুষের জীবনে দিক পরিবর্তন হয়ে যায়। তো এই জন্যই বারবার মানে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা ক্ষেত্রে মা বাবা, ফ্যামিলি সবাই, সমাজ সচেতনতা, মানুষ যারা আছে সবাই এই অ্যাডোলেসেন্স যে আছে তাকে যথেষ্ট সহযোগিতা করা উচিত। Parents, members of the community, service providers and social institutions have the responsibility। তাহলে এখানে কে দায়িত্ব পালন করবে? এগুলো করবে কারা? প্যারেন্টস করবে, তারপরে মেম্বার্স অফ দ্য কমিউনিটি, সমাজের যারা আমাদের সদস্য মানুষ রয়েছে তারা ভালো পরামর্শ দিবে। সার্ভিস প্রোভাইডার্স, যারা হেলথ রিলেটেড সার্ভিস প্রোভাইড করে তারা দিবে। সোশ্যাল যে ইনস্টিটিউশনগুলো আছে আমাদের, কি কি আছে আমাদের? স্কুল, কলেজ, হ্যাঁ, আমাদের মসজিদ, এই যে সোশ্যাল যে ইনস্টিটিউশন গুলো আছে এখান থেকে কিন্তু আমরা শিখতে পারি। এখান থেকে আমাদের এই যে যারা অ্যাডোলেসেন্স এরা শিখবে। দ্য রেসপন্সিবিলিটি to both promote adolescence development,
অ্যাডোলেসেন্স যে ডেভেলপমেন্টটা হয় তাদের সঠিকভাবে হতে হবে এবং তাদের যে অ্যাডজাস্টমেন্টটা হতে হবে সুন্দরভাবে, and to intervene effectively when problems arise. এই যে আমাদের এই যে একদম এই যে প্যারেন্টস, মেম্বার্স অফ দ্য কমিউনিটি, সার্ভিস প্রোভাইডার, সোশ্যাল ইনস্টিটিউশন, এগুলো কিন্তু মিলিতভাবে কোনো সমস্যা যদি অ্যারাইজ করে তাহলে তার এই সমস্যাটার ক্ষেত্রে ইন্টারভিন করবে। ইন্টারভিন মানে তাকে হস্তক্ষেপ করবে, সে যাতে এ ধরনের কোনো সমস্যায় পতিত হলে সে যাতে নিজেকে গুছিয়ে তুলতে পারে। এই যে এখানে এই ওয়ার্ড মিনিং গুলো দেওয়া আছে, দেখো তো ওয়ার্ড মিনিং কোনটা হইতে পারে, দেখো তো মিলে বলো তো, আসো তুমি? জি স্যার আছি। আচ্ছা এই ওয়ার্ড মিনিং গুলা কোনটা 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 মিলে বলো তো, চিন্তা করো। স্যার কয়েকটা পাচ্ছি। আচ্ছা অ্যাডোলেসেন্স এটা কোনটা করছো? স্যার এই যে দ্য পিরিয়ড অফ ফিজিক্যাল এন্ড সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হ্যাঁ ফ্রম দ্য হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ডিটারমিনেন্টস স্যার এটা এটা কি? হবে এক মিনিট। হুম So it is something that logically or naturally follows from an action, এটা হবে। হ্যাঁ কোনটা বলছো? So it is second, something that logically or naturally follows from an না action না না, or condition, ডিটারমিনেন্টস এটা মানে হবে। হলো যে ফ্যাক্টর, কোন জিনিসের উপাদান, a factor or cause that makes something happen or leads directly to a decision. Okay, ডিটারমিনেন্টস জি স্যার, মানে যে নির্ণয় করে। জিনিসটার নিয়ামক আর কি, বাংলায় বলে নিয়ামক। ওকে, অ্যাকুইজিশন এটা কি দিয়েছো? একটা মিনিট। ছত্রিশ নম্বর সূরা ইয়াসিন মক্কায় অবতীর্ণ হয়েছিল, আয়াত ৮৩, রুকু ৫। শুরু করি আল্লাহর নাম আমি নিয়ে, দয়া করে যান যিনি করুণা দিয়ে। রুকু ১।
ইয়াসিন জ্ঞান ভরা কোরআনের কসম করে নিশ্চয়ই প্রেরিত তুমি রাসূলের ভিতরে প্রতিষ্ঠিত রয়েছে সঠিক পথটি ধরে নাজিল করিয়া দিলেন মহাশক্তিমান পাঠালেন তাদের তরে এই সে কোরআন পূর্বপুরুষ যাদের পায়নি কো ভয় ফলত সবাই তারা উদাসীন রয় কোনদিনই আনিবে না ঈমান তারা নির্ধারিত হয়ে আছে অধিক যারা শৃঙ্খলে জড়ানো বলে দেখিতে না পায় সর্বদা ঊর্ধ্বপানে তাহারা তাকায়। স্যার বলো। স্যার এই অ্যাকুইজিশন এটা কি স্যার দ্য অ্যাক্ট অফ অ্যাকুয়ারিং অর গেইনিং এটা হবে? Question. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটাই হবে। হ্যাঁ আচ্ছা স্যার। তারপর এটা হলো ট্রিমেন্ডাস, বলো। একটা মিনিট স্যার, এটা হবে এক্সট্রা অর্ডিনারিলি লার্জ ইন সাইজ, এক্সটেন্ট, অ্যামাউন্ট, পাওয়ার অর ডিগ্রি। ঠিক আছে, এবার এক্সার্ট। স্যার এইটা কি টু পুট ফোর্থ এফোর্ট টু ডু হ্যাঁ হ্যাঁ সামথিং হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ এটাই হবে। তারপরে দেখো কনসিকুয়েন্সেস। বেষ্টিত করেছে তাদের প্রাচীর তারা ফলে আর কোনো দিকে দেখে না তারা শাস্তির ভয় তুমি যতই দেখাও ঈমান আনিবে না যতই উপদেশ দাও উপদেশ যাহারা পালন করে যাহারা আল্লাহকে না দেখিয়া ডরে দাও তুমি তাদের এই সংবাদ উত্তম প্রতিদানে মিটিবে যে স্বাদ জীবিত হইবে সবে অবশ্য পুনরায় কর্ম যাহা করিয়াছ দেখিবে সেথায় টুকু তুই বর্ণনা করো তুমি সেই নগরের রাসূল আসিয়াছিল সতীতে তাদের তিনটি রাসূল তাদের আমি পাঠালাম অপবাদ পেল তারা মিথ্যেবাদী নাম রাসূলেরা তারপর বলিল তাদের নিশ্চয়ই প্রেরিত মোরা সতীতে তোমাদের দায়িত্ব পেলাম শুধু সত্য প্রচারের তারা বলে তোমরা অশুভ লক্ষণ না যদি থামো তবে মারিব তখন পাথর মারিয়া মোরা ধ্বংস করিব আমরা তোমাদের শাস্তি দিব রাসূলেরা বলিলেন তোমাদের মন উপদেশ মনে করো অশুভ লক্ষণ তোমরা আসলে করো সীমা লঙ্ঘন দূর হতে এক লোক দৌড়ে আসিল নবীকে মানিতে তাদের উপদেশ দিল বলিল চায় না এরা কোনো বিনিময় তাদের মানো যারা সৎ পথে রয় 23 পারা অমাল ইয়ালা বুধু সৃজন করিলেন যিনি এই দুনিয়াতে একদিন ফিরতে হবে তার সাক্ষাতে ইবাদত করি তাই ঈমানের সাথে উপাসনা যদি করি। স্যার বলো। স্যার এই এই যে কনসিকুয়েন্স এটা হবে হচ্ছে স্যার something that logically or naturally follows from an action or condition এটা হবে। ভালনারেবল। এটা হবে স্যার susceptible to injury or disease। ইন্টারভিন। বাকি স্যার এটা হবে to become involved in something in order to have ট্রানজিশন। so এটা exchange from one thing to the next। গুড, ভেরি গুড। আচ্ছা, তারপর এখানে অনেকগুলো কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলো তুমি দেখবা, মানে এগুলো পারবা, অসুবিধা নাই। তারপরে এটা আছে। আচ্ছা, এখন কি মডেল কোশ্চেন করবা আর এখানে সেকেন্ড পেপার? স্যার আজকে থাক এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আছে।